হাতে কখন থেকে তালা খোলার চেষ্টা করে যাচ্ছে নীলা, কিন্তু বজ্জাত তালাটা কিছুতেই খুলছে না। এদিকে আবিরের ওয়াশরুম থেকে বের হওয়ার সময় হয়ে গেছে। অনেক চেষ্টা করার পর নীলা বুঝতে পারল এই তালার চাবি এটা নয়। শেষে ক্লান্ত হয়ে বারান্দার চেয়ারে গিয়ে বসলো নীলা। এদিকে ক্ষুধায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওর। ইস, কেন যে সকালে আবিরের উপর জেদ করে রুটিগুলো খেলো না, এটা ভেবে যেন আরও বেশি ক্ষুধা লেগে যাচ্ছে নীলার। নীলা পেটে হাত দিয়ে মুখটা কুঁচকে বসে আছে। আবির, কী ব্যাপার প্রিয়তমা? তালা খুলতে না পেরে ক্ষুধা লেগে গিয়েছে বুঝি? আবিরের কথা শুনে চমকে উঠল নীলা। দেখলো আবির গোসল করে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে এসে ওর দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। আবিরের গায়ে লুঙ্গি পড়েছে, শুধু গায়ে কোনো গেঞ্জি নেই। আবিরের উন্মুক্ত বুকের দিকে চোখ পড়তে মাথা নিচু করে অন্যদিকে তাকালো নীলা। আবির নীলাকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। তারপর একটু পর বেরিয়ে এসে নীলার সামনে একটা প্যাকেট ধরে বলল, আবির, এই নিন ম্যাডাম, এই প্যাকেটে বিরিয়ানি আছে, খেয়ে আমায় উদ্ধার করুন আর তাড়াতাড়ি নামাজটা পড়ে নিন। আবিরের হাতে বিরিয়ানির প্যাকেট পেয়ে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল নীলা। নীলার এখন ইচ্ছে করছে লাফিয়ে উঠে আবিরকে কিস করতে, কিন্তু নীলা সেটা কখনোই করবে না। তাই আবিরের হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা ছো মেরে নিয়ে তাড়াতাড়ি প্যাকেটটা খুলে খেতে শুরু করলো। নীলার এভাবে খাওয়া দেখে মুচকি হাসলো আবির। তারপর রুমে গিয়ে সাদা রঙের একটা পাঞ্জাবি পরে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে নীলা জন্য অনেক দোয়া করলো আবির, নীলাকে যেন সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। তার জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করলো। মোনাজাতের শেষে জায়নামাজ তুলে রেখে বাইরে এসে আবির দেখলো নীলা বিরিয়ানি খেতে শেষ করে চেয়ারের উপরে ঘুমিয়ে পড়ছে, আর নীলা শাড়ির আঁচল সরে গিয়ে নিচে পড়ে আসে। নীলাকে এভাবে ঘুম থেকে আবিরের আর ডাকতে ইচ্ছা করলো না। তাই নীলার আঁচলটা ঠিক করে দিয়ে নীলাকে চেয়ার থেকে কোলে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর নিচে চলে গেল জানলার পাশে। জানলা দিয়ে খুব সুন্দর বাইরের প্রকৃতি দেখা যায়। অনেক রং, সবুজ শ্যামল কাঁচা ধানের মাঠ। মাঠের ওই প্রান্তে রয়েছে আগ আর ভুট্টা বাগান। অনেক কৃষক কাজ করছে সেই মাঠে। অনেক দূর দেখা যায় কিছু ছোট ছোট বাড়িঘর। এক কথায় যাকে বলে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। কিন্তু আবিরের মন এখন সেদিকে নেই। আবির তার নীলার চিন্তায় মগ্ন। বেশ কিছুক্ষণ জানলার ধারে দাঁড়িয়ে থেকে জানলায় আটকে দিয়ে নীলার পাশে এসে বসলো আবির। তারপর কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে নীলাকে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে পড়ল। বাইরে কিছু বাচ্চা ছেলে মেয়েদের চিৎকার চেঁচামেচির শব্দ শুনে ঘুম ভাঙল নীলার। গ্রামের বাড়িতে এই একটা সমস্যা। দিনের বেলায় গ্রামের সব বাচ্চা ছেলেমেয়েরা অবাধে ঘুরে বেড়ায় আর চিৎকার চেঁচামেচি করে। ঘুম ভাঙতে নিজেকে আবিরের বুকে আবিষ্কার করলো নীলা। আবির ওকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। আবির এতটা কাছে থেকেও কেমন যেন ভালো লাগা কাজ করছে নীলার মনে। আবিরের ঘুমন্ত মুখটা বড়ই নিষ্পাপ দেখতে লাগছে। নীলা বেশ কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে আছে এক নজর। হঠাৎ নীলা অবাক করে দিয়ে ঘুমন্ত আবিরের চোখ বন্ধ করে বলে উঠল, আবির, এভাবে তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে। নইলে উল্টোপাল্টা কিছু করে বসলে দোষ দিতে পারবে না আমায়। আবিরের কথা শুনে বড় বড় চোখ করে তাকালো নীলা। নীলা, তো তুমি ঘুমাওনি? নীলার কথা শুনে নীলাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আবির বলল, আবির, ঘুমাতে আর দিলে কই? নতুন বিয়ে করা সুন্দরী বউ এভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে শুয়ে থাকলে বুঝি ঘুম আসে চোখে? আবিরের কথা শুনে রাগ উঠে গেল নীলার। নীলা, বজ্জাত ছেলে, বলে কি আমি নাকি ওকে জড়িয়ে ধরে শুয়েছি? মনে মনে কথাগুলো ভেবে আবিরের বুক থেকে উঠে যেতে নিল নীলা। অমনি আবির নীলার আঁচল টেনে ধরে বলল, আবির, আসরের ওয়াক্ত আসার আরও একটু দেরি আছে। এখন জোহরের নামাজটা পড়ে নাও জলদি, আমরা দ্বিতীয়বার যেন আর নামাজের কথা বলতে না হয়। কথাগুলো বলে নীলার আঁচলটা ছেড়ে দিল আবির। নীলা কোনো কথা না বলে বাধ্য মেয়ের মতো গিয়ে উজু করে নামাজ পড়ে নিল, কারণ এছাড়া নীলার আর কোনো উপায় নেই। নীলা নামাজ পড়া শেষ হতে আবির বলল, আবির, এখন চুলার পাড়ে গিয়ে আমার জন্য কিছু বানিয়ে আনো, খুব ক্ষুধা লেগেছে। আবিরের কথা শুনে সাপের মতো ফোঁস করে উঠল নীলা। নীলা, হোয়াট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই নীলা কিনা চুলায় রান্না করব? ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আবির, ও হ্যালো, ইম্পসিবল কীভাবে পসিবল করা যায় তাই আবির ভালোভাবেই জানি। তুমি ভালোই ভালো যাবে নাকি তোমার আমার রাগী লুকটা দেখাবো? নীলা, তুমি যাই করো না কেন আবির, আমার পক্ষে চুলায় রান্না করা সম্ভব না। আর শুধু চুলায় কেন, আমি কোনো কিছুই রান্না করতে পারবো না, জাস্ট ইম্পসিবল। নীলার কথা শুনে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে আবির বলল, আবির, ওকে সুইটহার্ট, যেমন তোমার ইচ্ছা। কথাটা বলে নীলার কাছে এসে নীলার কোমর জড়িয়ে ধরল আবির। তারপর নীলার কানের কাছে মুখ নিয়ে বলল, আবির, যেহেতু তুমি আমায় কিছু বানিয়ে দিবে না খাওয়া, সেহেতু আমি তোমাকেই খাবো। খুব ক্ষুধা লেগেছে তো। আবিরের কথা শুনে নীলা বড় বড় করে তাকিয়ে তুতলিয়ে বলে, নীলা, আমায় খাবে মানে? তুমি কি রাক্ষস নাকি যে মানুষ খাবে? আবির, আমি মানুষ খাবো? তোমায় কে বলল? আমি তো আমার বউকে খাবো। আমার গুলুমুলু নাদুস নুদুস বউ
আদুরে বউটাকে। নীলা, দেখো আবির, আমি কি কিন্তু চিৎকার করব। তুমি সত্যি একজন রাক্ষস হয়ে গেছো আবির। সে তুমি আমায় যাই বলো সুইটার, আমি তো তোমায় আজকে খাবো। তোমার গোলুমোলু গাল দুটো দেখেই কেমন ক্ষুধা বেড়ে যাচ্ছে আমার, মনে হয় খুব ইয়ামি লাগবে। আবিরের কথাগুলো শুনে এবার ভয়ে গলা শুকিয়ে গেল নীলার। তারপর উপরে আবির কেমন করে তাকিয়ে নীলার গালের দিকে এগিয়ে আসছে। এটা দেখে নীলা একটা চিৎকার দিল। নীলা, আমি রান্না করবো আবির, তুমি যা বলবে আমি তাই করবো, প্লিজ আমায় খেও না। চোখ বন্ধ করে কথাগুলো বলল নীলা। আবির নীলার অবস্থা থেকে মুচকে হাসলো। তারপর নীলার গালে একটা চুমু এঁকে দিয়ে বলল, আবির পাগলি, চোখ খুলো, তাড়াতাড়ি আমায় কিছু একটা বানিয়ে দাও, ভীষণ ক্ষুধা লেগেছে। বিরিয়ানি এনেছিলাম দুজনে খাবো বলে, কিন্তু একটা রাক্ষসী একাই সব খেয়ে নিয়েছে। এই নিরীহ ছেলেটা কী খাবে একবারও ভাবেনি রাক্ষসীটা। গত 1 ঘন্টা যাবৎ ময়দা মাখার চেষ্টা করছে নীলা। নীলা সারা মুখে হাতে গলায় ময়দার ছড়াছড়ি। আবির পাশে চুপ করে বসে বসে মুখ টিপে হাসছে। 1 কিলো ময়দার মাঝে 1 জগ পানি ঢেলে দিয়ে ময়দা সাদা পানি বানিয়ে ফেলেছে নীলা। এখন কি করবে সেটাই বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসে আছে নীলা। হঠাৎ কানে কারো হাসির শব্দ যেতেই আবিরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো নীলা। নীলা তাকাতে আবির আর নিজেকে হাসিকে আটকে রাখতে পারল না। হাসতে হাসতে উঠোনে চলে গেল আবির। আবির, ও নীলা, তোমার কি সুইট লাগছে দেখতে, একদম তেঁতুল গাছের পেতনির মতো। তোমাকে দেখে তো আমার হাসি থামছে না। নীলা, কি তুমি আমায় কি বললে আবির? আমি তেঁতুল গাছের পেতনি? আমি তেঁতুল গাছের পেতনি হলে তুমি গাব গাছের ব্রহ্মদৈত্য। আবির, তা তো দেখেই বোঝা যাচ্ছে কে কি। নিজে একবার আয়নায় দেখে আসো, তাহলেই বুঝবে। আবিরের কথা শুনে রাগে ফোঁসফোঁস করতে করতে রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো নীলা। নিজেকে যেন নিজেই চিনতে পারছে না। একদম সাদা পেতনির মতো লাগছে ওকে ময়দার কারণে। রাগে আগুন হয়ে শাড়ির আঁচলটা কোমরে গুঁজে বাইরে এলো নীলা। আবির এখনও হেসেই চলছে আগের মতো করে। নীলা এসে কোনো কথা না বলে ময়দাগুলো রাখা বাসনটা নিয়ে ডাইরেক্ট ছুঁড়ে মারল আবিরের উপর। আবির ময়দা মাখা পানি দিয়ে মাখামাখি হয়ে গেল সারা শরীর, সাথে করে আবিরের হাসিটাও থেমে গেল। কিন্তু নীলা আবিরের অবস্থা থেকে এবার হাসিতে গড়াগড়ি খাইতে লাগলো। হাসি যেন থামছেই না নীলা। হাসতে হাসতে আবিরের সামনে এসে দাঁড়ালো। নীলা, হাসো হাসো, এখন হাসো। আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছিলে না, এখন নিজেকে দেখো কেমন লাগছে, হি হি। নীলার কথা শুনে আর হাসি দেখে আবির এক ঝটকায় নীলাকে নিজের বুকে নিয়ে নিল। আবিরের শরীরে ময়দা মাখায় নীলার শরীরের সাথে লেগে গেল, সাথে করে নীলাও হাসিও থেমে গেল। আবির, কি বলো সুইটার্ট, হাসি থামালে কেন? হাসো, বেশি করে হাসো। তোমাকে দিয়ে যেহেতু কোনো কাজ হবে না, তুমি একটা অকর্মার ঢেকি, তখন তোমার কাছ থেকে খারাপ পাওয়ার আশা করাটাই বৃথা। ক্ষুধায় ইচ্ছে করো তোমাকে চিবিয়ে খেয়ে ফেলি। নীলা, তুমি আমায় কি বললে আবির? আমি অকর্মার ঢেকি? আমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তোমার? তো এতই যখন পছন্দ করো তা আমায় তুমি, তাহলে আমায় এখানে জোর করে ধরে রেখেছো কেন? মুক্তি দাও আমায়। তোমাকে জাস্ট আমার অসহ্য লাগে আবির, অসহ্য। নীলার মুখে কথাগুলো শুনতেই নীলাকে ছেড়ে দিয়ে নীলার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল আবির। তারপর নীলার গাল শক্ত করে চেপে ধরে বলল, আবির, হ্যাঁ ঠিক ভেবেছিস তুই নীলা, আমি তোকে অপছন্দ করি, ভালোবাসি না। আমি তোকে তোকে আমি শুধু ঘৃণা করি নীলা, ঘৃণা করি আমি তোকে। কিন্তু তবুও তোকে আমি আটকে রেখেছি কেন জানিস? কারণ আমার জীবনের সুখগুলো যেভাবে কেড়ে নিয়েছিস তুই, ঠিক সেইভাবে তোর জীবনটা বিষিয়ে তুলবো আমি। তুই আমার জীবনের সব কিছু কেড়ে নিয়েছিস, আমি কেড়ে নিয়েছি তোর স্বাধীনতা। কথাগুলো বলে নীলাকে হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দিয়েও হনহনিয়ে ওয়াশরুমে গেল আবির। নীলা চুপ করে দাঁড়িয়ে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আবির, আমি তোমায় ভালোবাসি নীরা, খুব বেশি ভালোবাসি আমি তোমায়, কিন্তু একই সাথে আমি তোমাকে ঘৃণা করি। পৃথিবীতে আমার ঘৃণা ও ভালোবাসা দুটো একসাথে পাওয়ার যোগ্য যদি কেউ থেকে থাকে, সে তুমি নীলা, আর কেউ নেই। তুমি আমার কাছ থেকে আমার মাথার উপরে ছাদের মতো আমার বাবাকে কেড়ে নিয়েছো, আমাকে জেল খাটতে বাধ্য করেছো বিনা দোষে। পুরো কলেজের সামনে আমায় তুমি চোর বানিয়ে ছেড়েছো। তোমাকে তো আমি এত সহজে ছাড়বো না, তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোমায় আমি। তবে সেই কষ্টের মাঝেও মিশে থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা। তোমাকে আমি ভালো ও সঠিক পথে আনবই আনবো। ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল আবির, আর নীরবে চোখের জল ফেলছিল। একটু পরে ওয়াশরুম থেকে বেরোতেই নীলা আবিরের এক নজর দেখার সাথে সাথে জোরে একটা চিৎকার দিয়ে নিজের মুখ ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়াল। নীলা, আমি কিছু দেখিনি। আবির, এই মেয়ে এমন শাড়ির মতো চিৎকার করছো কেন? আর কি দেখোনি তুমি? নীলা, কেমন ছেলে মানুষ তুমি, একটা মেয়ের সামনে শুধু তাওয়াল পরে বাইরে আসতে লজ্জা হয় না? ছি ছি, আমি কিছু দেখিনি। আবির, ও আমার, তোমার আবার লজ্জা আছে নাকি?
যে তুমি লজ্জায় মুখ ঢেকে অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছ? যে মেয়ে কিনা বান্ধবীদের সাথে বাজি ধরে একটা সাধারণ ছেলের সাথে প্রেমের নাটক করে তার জীবন নষ্ট করতে পারে, তার আবার লজ্জা থাকে? সত্যি আমায় হাসালে। কথাগুলো কঠিন বলে বলে নীলাকে পাশ কাটিয়ে চলে গেল আবির। আবিরের কথাগুলো কেন জানি নীলার গায়ে কাটার মতো বিঁধল। নীলা ভেবেছিল আবির ওর কাছে এসে বলবে, তুমি তো আমার বউ, আর বউয়ের সামনে এভাবে আসলে ক্ষতি কী? কিন্তু আবির তেমন কিছু বলল না। হঠাৎ নীলা খেয়াল করলো ওর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো নিচে। নীলার চোখের পানিটা তাড়াতাড়ি মুছে ফেললো। একটু পর আবির একটা ট্রাউজার আর একটা হাফ হাতা গেঞ্জি পরে আসলো নীলার সামনে। আবির ওয়াশরুম থেকে বের হওয়ার আগে নীলা শাড়ি বদলে একটা সুন্নতি জামা পরে নিয়েছে। আবির, নীলা আমার সাথে এসো। কোথায় যাবে? আবির, কোথায় আবার? রান্নাঘরে যাব। আজকে প্রথম, তাই আমি তোমায় রান্না করে দেখিয়ে দিব আর তুমি শিখে নিবে। কাল থেকে কিন্তু তোমাকে সব কাজ করতে হবে। আবিরের কথার কোনো উত্তর দিল না নীলা। আবিরের পিছু পিছু রান্নাঘরে চলে গেল। আবির একটা হাঁড়িতে পরিমাণ মতো চাল দিয়ে 3টা ধোয়া দিল। তারপর আঙুল দিয়ে পানি মেপে নীলাকে বুঝিয়ে দিল কি করে ভাতের পানি মেপে দিতে হয়। তারপর ভাতের হাঁড়িটা চুলোয় দিয়ে পাশে একটা শুকনো পাতার লাকড়িগুলো নিয়ে চুলার মাঝে দিয়ে কয়েকটা শুকনো শোলার সাথে আগুন জ্বালিয়ে চুলা জ্বালিয়ে দিল আর সব কিছু নীলাকে বুঝিয়ে দিল। নীলা মনোযোগ দিয়ে সবটা ভালো করে দেখে নিল। ভাত হয়ে এলো, চুলার আগুন নিভিয়ে দিল আবির। তারপর বলল, আবির, এরপর আর আগুন জ্বলতে দিলে ভাতটা পুড়ে যাবে, তাই আর আগুন জ্বালানো দিলাম না। একটু পর ভাত নামিয়ে তারপর তোমায় ডিম ভাজতে শিখাবো। আবিরের কথা শুনে নীলা মাথা নাড়িয়ে সায় দিল। তারপর ভাত হয়ে গেলে আবির ভাতের হাঁড়িটা নামিয়ে আর একটা হাঁড়িতে কয়েকটা আলু সিদ্ধ আর তারপর চুলায় একটা শুকনো কাঠের লাকড়ি ধরিয়ে নীলাকে দিয়ে ডিমগুলোতে চলে গেল। বটি দা এনে তাতে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটতে লাগলো আবির। পেঁয়াজ কাটার সময় আবিরের চোখ থেকে পানি পড়তে লাগলো। নীলা আনমনে আবিরের চোখের পানি নিজের আঁচল দিয়ে মুছে দিল। আবির সেদিকে খেয়াল না করে নীলাকে দেখিয়ে পরিমাণ মতো লবণ, পেঁয়াজ আর মরিচ হাত দিয়ে ডলে দিল। তারপর ডিমটা ফেটে দিয়ে একটা ছোট্ট কাঁটা চামচ দিয়ে গুলিয়ে নিয়ে নীলাকে শিখিয়ে শিখিয়ে ডিমটা ভেজে নিল। তারপর আলু ভর্তার জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিল। সব কিছু করা শেষ হলে গেলে সব গুছিয়ে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলো আবির। এটুকু সময়ে নীলা একটা কথাও বলেনি আবির সাথে, শুধু চেয়ে চেয়ে আবিরের কাজগুলো দেখছে। মাগরিবের আজান হলো, দুজনে একসাথে নামাজ পড়ে নিল। নামাজ শেষে আবির বলল, আবির, নীলা, আমার পায়ে ভিতর খুব ব্যথা করছে, একটু টিপে দাও তো। বিছানায় শুয়ে পড়ে বলল আবির। আবিরের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে নীলা বলল, নীলা, কি আমি তোমার পা টিপবো? এটা তুমি ভাবলে কি করে আবির? অসম্ভব, আমি কিছুতেই তোমার পা টিপতে পারবো না। আবির, তুমি আমার পা না টিপলে আমি তোমার গলা টিপে দিব, বলে দিলাম নীলা। আবিরের কথা শুনে নীলা মুখ ভেঙচিয়ে বলল, নীলা, তুমি সেটা করতে পারবে না আমি জানি, আর আমি তোমার পা টিপতে পারবো না। আবির, আমার ভীষণ ক্লান্ত লাগছে, সারাদিন অনেক কাজ করছি, আমি একটু ঘুমাবো। আবির, কি বললে তুমি? আর একবার বলো তো শুনি। তুমি সারাদিন অনেক কাজ করছো? হা হা, তা কী কী কাজ করলে তুমি শুনি? কাজ কাকে বলে সেটা তো তুমি আগামীকাল থেকে বুঝবে। এখন এসে আমার পা টিপো জলদি। আবিরের কথার উত্তরে নীলা কিছু বলতে যাবে, তার আগে আবিরের ফোনটা কিরিং কিরিং শব্দে বেজে উঠল। আবির, আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? আবির, ও সরি বাবা, কেমন আছেন আপনি? আর ভুল হবে না। আবির, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর নীলা অনেক ভালো আছে, আপনি একদম চিন্তা করবেন না। আবির, আসলে বাবা আমি তো অফিস থেকে আজ ছুটি পাবো না, তাই নীলাকে নিয়ে একটা সুন্দর জায়গাতে বেড়াতে এসেছি, ছুটি শেষ হলে বাড়ি ফিরবো। আবির, জি আচ্ছা বাবা, ভালো থাকবেন, আর তাহলে রাখছি, আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিয়ে নীলার দিকে তাকিয়ে দেখলো নীলা ভুরু কুচকে ওর দিকে তাকিয়েছে। এটা দেখে আবির বাঁকা হেসে বলল, আবির, ভুরু কুচকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই নীলা, আমি তোমার ড্যাড মানে আমার শ্বশুর আব্বার সাথে কথা বললাম এতক্ষণ। আবিরের কথা শুনে নীলা বড় বড় চোখ করে চিৎকার দিয়ে উঠল। নীলা, কি? আমার ড্যাডি ফোন করেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আবির, প্লিজ ফোনটা দাও, আমি ড্যাডির সাথে কথা বলবো, প্লিজ দাও ফোনটা। কথাগুলো বলেই নীলা আবিরের কাছে এগিয়ে এসে ফোনটা ধরতে নিল। সাথে সাথে আবির ফোনটা দূরে সরিয়ে ফেলল এবং নীলা আবিরের বুকের উপর পড়ে গেল। আবির নীলার কোমর জড়িয়ে ধরে বলল, আবির, ও সুইডার্ট, এমন হুটহাট করে বুকের মাঝে এসে আমায় জড়িয়ে ধরতে তোমার বুঝি ভালো লাগে? কিন্তু একটু বলে কয়ে তো আসবে, এভাবে বুকের উপর আশ্রে পড়লে তো তোমার ভারে আমার বুকের হাড়গুলো সব ভেঙে যাবে। আবিরের কথা শুনে নিজেকে আবিরের থেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করতে নীলা বলল, নীলা, একদম ফালতু কথা বলবে না আবির, আমি তোমার ফোনটা নিতে গিয়েছিলাম, তোমায় জড়িয়ে ধরতে নয়, বরং তুমি আমায় ধরে আছো, আর আমি মোটেও ভারী নই, একদম স্লিম।
আবির: হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তুমি তো এখনও আমায় জাপটে ধরেছ। ইস, লজ্জা বলতে কোনো জিনিস নেই তোমার মাঝে। অবশ্য থাকবেই বা কী করে? তুমি তো বড় লোকের দেমাগি মেয়ে। হয় টাকার গরমে মানুষকে মানুষ বলে মনে করো না, আর অহংকারে আগুনে নিজের লজ্জা শরমকে পুড়ে ফেলছো। তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, শুধু ঘৃণা করা যায় নীলা, ঘৃণা। কথাগুলো বলে এই নীলা ছেড়ে দিল আবিরকে। আবিরের কথাগুলো নীলা একদম স্তব্ধ হয়ে গেল। আবিরের প্রতিটা কথা যেন সূচের মতো বিচ্ছে নীলার গায়ে। নীলা ভুলেও ওর ড্যাডের ফোনের কথা, নীলার কথাগুলো বলে আবির বাইরে চলে গেল। তারপর খোলা উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, আবির, কেন নীলা, কেন? কেন যতবার আমি তোমায় ভালোবাসতে চাই ততবার তুমি তোমার আচরণে আমার পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দাও। তোমার প্রতি ঘৃণা তৈরি হয়। তখন আমার মনে হয় আমি আর সহ্য করতে পারি না তোমায়। তুমি যে আমার জীবনের সব কিছু কেড়ে নিয়েছো নীলা, সব কিছু। কথা ভাবতে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল আবিরের চোখ থেকে। সকাল 9টা। সামনে এক বালতি কাপড় চোপড় নিয়ে মাথায় হাত দিয়ে বসেছে নীলা। সকালে আবির ওকে ঘুম থেকে টেনে তোলার পর 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দেয়নি। একটা না একটা কাজ করিয়েই চলছে একধারে। সকালে নীলা ভাত, বেগুন ভর্তা আর ডিম ভাজি করেছে। যদিও এগুলো করতে করতে আবির ওকে হাতে হাতে শিখেছে, তবু হাতে বেশ কয়েক জায়গায় পুড়ে গেছে নীলার। তারপর সকালে খাওয়া দাওয়া শেষ করতে অনেকগুলো কাপড় চোপড় এনে ভিজিয়ে দিয়েছে আবির, আর বলেছে 30 মিনিটের মধ্যে সব কাপড় চোপড় শুকাতে দিতে হবে। নীলা কখনো এমন কাজ করেনি। এটুকু কাজ করাতে যেন জান বেরিয়ে যাচ্ছে ওর। আবিরকে কিছু বলার সাহস পাচ্ছে না। একটুতে আবির লাঠি হাতে এগিয়ে আসে নীলাকে মারার জন্য। তাই কোনো উপায় না পেয়ে মুখ বুজে সব কাজ করে দিচ্ছে নীলা। নীলা দুপা দুদিকে দিয়ে এমনভাবে কাপড় কাচ্ছে যেন কাপড়গুলোই ব্যথা পাবে। তখনই আবির হাতে লাঠি নীলার সামনে এসে দাঁড়ালো। আবির: বলছি না, রাজার দাদি কি কাপড় কাচ্ছ নাকি? কাপড় নিয়ে খেলা করছো? জোরে জোরে কাপড় কাছো। আমি যেন বারান্দা থেকে শব্দ পাই। আবিরের কথা শুনে হাতের ভেজা কাপড়টা ছুঁড়ে দূরে ফেলে দিল। নীলা বলল, নীলা, পারবো না আমি কাপড় কাচতে। তুই কি পেয়েছিস আমায়? আমি তোর ঘরে চাকরানি যে তোর সব কাজ কথা শুনতে হবে? আমায় ফোন দে, আমি ড্যাডকে ফোন করে সব বলে দিব, পুলিশকে বলে দিব তোকে আমি। তুই আমাকে, এই নীলাকে নিজের চাকরানি করে রেখেছিস। এর প্রতিশোধ তোর জন্য খুব ভয়ঙ্কর হবে আবির, খুব ভয়ঙ্কর। আমাকে কেন এত কষ্ট দিচ্ছিস তুই আবির, কেন? তোর তো সব কিছু কেড়ে নিব আমি, সব। কথাগুলো বলার সময় রাগে থরথর করে কাঁপছিল নীলা। আবির নীলার কথাগুলো শুনে নীলার হাত ধরে টেনে বাথরুম থেকে বাইরে নিয়ে এসলো। তারপর নীলার গায়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আবির। আবিরের হাতের থাপ্পড় খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ল নীলা। আবির দৌড়ে গিয়ে নীলার হাত ধরে টেনে তুলে দাঁতে দাঁত চেপে বলল, আবির, কিসের ভয় দেখাস আমায় তুই, হ্যাঁ? নীলা, কিসের? কি শাস্তি দিবি আমায় তুই? কি বাকি রেখেছিস আর? জানতে চাস তোকে কেন এমন করে কষ্ট দিচ্ছে আমি? এটাকে কোনো কষ্ট বলে না নীলা, বরং তোকে আমি গরিবের সংসার কি করে করতে হয় সেটা শেখাচ্ছি মাত্র। কিন্তু তুই তো জানিস তুই বিনা দোষে আমার কত বড় ক্ষতি করছিস। আমার জীবন থেকে সব সুখ, হাসি খুশি সব কেড়ে নিয়েছিস। তুই নীলা, শুধু তুই। তুই যখন আমার জীবনে মিথ্যে ভালোবাসা নিয়ে এসেছিলি তখন তোকে আমি আমার জন্য আল্লাহর আশীর্বাদ ভেবেছিলাম। কিন্তু আমি ভুল ছিলাম, চরম আকারের ভুল ছিলাম। কারণ তুই আমার জীবনে আশীর্বাদ নয়, তুই আমার জীবনে অভিশাপ হয়ে এসেছিলি রে নীলা, অভিশাপ। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আবির। তারপর কয়েক ফোঁটা চোখের পানি ফেললেও অজরে। নীলা হাঁ করে তাকিয়েছে আবিরের দিকে। কেন জানি না নীলা কিছু বলতে চেয়েও বলতে পারছে না। আবির আবারও নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। তারপর শেষের রুমে নিয়ে গিয়ে লাইট জ্বালিয়ে রুমের ভিতরে ঝুলিয়ে রাখা একটা ছবির দিকে তাকিয়ে বলল, আবির, এই দেখ নীলা, ভালো করে দেখে নে এই লোকটাকে। জানিস এই লোকটা কে হয়? ইনি আমার বাবা, ইনি আমার বাবা। এই লোকটা হলো যাকে আমি ঘিরে ছিল আমার পুরো পৃথিবী। এই লোকটা নিজের সব সুখ ত্যাগ করে শুধুমাত্র আমার জন্য দিনরাত পরিশ্রম করে আমার পড়াশোনার জন্য টাকা পাঠিয়েছিল। ছোটোবেলায় মা মারা যাওয়ার সত্ত্বেও কখনো বিয়ে করেনি উনি, শুধুমাত্র আমার কষ্ট হবে বলে। আমার বাবা সব কিছু ছিলেন উনি। চোখে হাজারো স্বপ্ন নিয়ে আমায় ঢাকায় পাঠিয়েছিলেন উনি। কিন্তু শুধুমাত্র তোর কারণে আমি তার স্বপ্ন ভেঙে দিয়েছি সারা জীবনের মতো। হারিয়ে ফেলছি আমি তাকে। আমায় ছেড়ে আমার উপর অভিমান করে সে চলে গেছে না ফেরার দেশে। সেদিন তুই আমায় মিথ্যে অপবাদে পুলিশে না দিতি, তাহলে আমার বাবা আজকে আমার কাছে থাকতো। তোর মিথ্যে অপবাদের কারণে উনি হার্ট অ্যাটাক করে আমায় ছেড়ে চিরতরে চলে গেছে নীলা। আমি কি করে মাপ করব তোকে? কি করে নীলা, কি করে? কথাগুলো বলে নীলাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আবির। নীলা নিজের ভুল বুঝতে পেরে ফ্লোরে বসে কাঁদতে থাকে।
ফ্লোরে বসে বেশ কিছুক্ষণ কান্না করার পর বাইরে বেরিয়ে এসে নীলা তারপর আবিরকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু আবির বাসাও কোথায় নয়। নীলা বুঝতে পারছে হয়তো আবির রাগের কারণে গেট লাগিয়ে দিয়ে বাইরে চলে গেছে। তাই নীলে গিয়ে বারান্দায় রাখা চেয়ারের উপর বসে পড়ে। বেশ কিছুক্ষণ বারান্দায় বসে থাকা হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। নীলা বৃষ্টি দেখে নিজেকে সামনে রাখতে পারে না, উঠোনে নেমে ইচ্ছে মতো ভিজতে দেয়। এভাবে কেটে যায় প্রায় 2 ঘন্টা। এর মাঝে আবির চলে আসে বাড়িতে। গেট খোলা বাসার মধ্যে ঢুকতেই দেখতে পায় নীলা ভেজা শাড়ি পরে আছে। নীলাকে কে নিচে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় আবির। দৌড়ে নীলার কাছে গিয়ে নীলাকে ডাকতে শুরু করে। আবির, এই নীলা, এই নীলা, কী হয়েছে তোমার? এভাবে মাটিতে পড়ে আছো কেন? আবিরের কথায় কোনো উত্তর দেয় না নীলা, বরং সেইভাবে পড়ে থাকে। আবির আর কোনো দেরি না করে নীলাকে কোলে তুলে নেয়। তারপর দ্রুত ওয়াশরুমে নিয়ে যায়। নীলাকে কোলে নিয়ে আবির বুঝতে পারে নীলার প্রচুর ঠান্ডা লাগছে। নীলা থরথর করে কাঁপছে। এখন যে করে হোক নীলার কাপড় পাল্টাতে হবে। কোনো উপায় না পেয়ে আবির বাধ্য হয়ে নিজেই নীলার কাপড় চেঞ্জ করে দেয়। তারপর নীলাকে নিয়ে শুইয়ে দেয় বিছানায়। নীলাকে বিছানায় শুইয়ে দিয়ে আবির চলে যায় কারণ ডাক্তার ডেকে আনতে। কারণ এখন ডাক্তার না দেখালে নীলার অবস্থা আরও খারাপ হতে পারে। নীলা এমনিতে ঠান্ডায় থরথর করে কাঁপছে। এদিকে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে চারিদিক। কিছুক্ষণের মাঝে ডাক্তার সুমনকে নিয়ে ফিরে আসে আবির। তারপর নীলাকে ডাক্তার সুমন দেখতে শুরু করে। বেশ কিছুক্ষণ চেক আপ করার পর ডাক্তার সুমন জানে নীলার অবস্থা খুব খারাপ। ওর ঠান্ডায় অ্যালার্জি আছে, এইভাবে বৃষ্টিতে ভেজা উচিত হয়নি নীলার। ডাক্তার সুমনের কথা শুনে ভয় পেয়ে যায় আবির। আবির উত্তেজিত কণ্ঠে সুমনকে বলে, আবির, সুমন, যে করে হোক তুমি আমার নীলাকে সুস্থ করে দাও। ওর যেন কোনো কিছু না হয়। ওর কিছু হলে আমি বাঁচতে পারবো না সুমন। তুমি ওকে সুস্থ করে দাও, যত টাকা লাগে যা করতে লাগে করো, কিন্তু আমার নীলাকে তুমি সুস্থ করে দাও। আবির এমন উত্তেজিত হতে দেখে ডাক্তার সুমন বলে, সুমন, তুমি এত উত্তেজিত হয়ে না আবির। আমি ওকে সুস্থ হওয়ার জন্য ইঞ্জেকশন দিয়েছি, কিন্তু ওর এখন তোমাকে দরকার। ডাক্তার সুমনের কথা শুনে অবাক হয়ে আবির বলল, আবির, আমাকে দরকার মানে কি বলতে চাইছো? আমি তো তোমার কথা বুঝতেই পারছি না। এখন আমি ওকে কি করে ভালো করতে পারি? তুমি ডাক্তার, তুমি তো ওকে ভালো করতে পারো। আমি তো আর ডাক্তার নেই। আবিরের কথা শুনে সুমন মুচকে এসে বলল, সুমন, তুমি যেটা করতে পারবো সেটা এখন ওর সব চাইতে বেশি দরকার। আবির, তুমি ওর স্বামী, এখন ওর স্বামীকে দরকার। তোমার শরীরের উষ্ণতা দরকার তোমার স্ত্রীর, কারণ ওর শরীর এখন প্রচণ্ড ঠান্ডা। তোমার শরীরের উষ্ণতা এখন ওর জন্য প্রয়োজন। তুমি হয়তো বুঝতে পারছো আবির আমি কি বলতে চাইছি। ডাক্তার সুমনের কথার উত্তরে আবির কি বলবে কিছুই বুঝতে পারল না। আবিরের মনে চিন্তা করছে এখন কি করবে ও, কিভাবে নীলার সাথে নীলার অনুমতি ছাড়া এমনটা করবে আবির। কিন্তু নীলাকে ভালো করতে হলে আর কোনো উপায় নেই। ডাক্তার সুমন নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল। আবির চিন্তায় পড়ে গেল এখন কি করবে। নীলার পাশে বসে আছে। আবিরের মাথায় তার হাজারো চিন্তা, কি করবে কিছুই বুঝতে পারছে না আবির। এদিকে নীলা ঠান্ডায় থরথর করে কেঁপে চলছে। শেষে কোনো উপায় না দেখে আবির বাধ্য হয়ে নীলার পাশে নীলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। রাত 10টা। ধীরে ধীরে নীলার হুঁশ ফিরল। নীলা নিজের দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে গেল। নীলাকে পাশে শুয়ে আছে আবির। আবিরকে দেখা মাত্র নীলার মাথায় যেন রক্ত চড়ে গেল। আবিরকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চাদর নিয়ে জড়িয়ে নিল নীলাকে। তারপর রাগী গলায় আবিরের দিকে তাকিয়ে বলল, নীলা, ছি আবির, ছি, শেষ পর্যন্ত তুমি নিজের পুরুষত্ব রূপটা দেখিয়ে দিলে। এভাবে আমার সাথে এমন আচরণ করতে পারলে তুমি? আমি কখনো ভাবতে পারিনি তুমি এতটা নিচু মনের। তুমি কিভাবে পারলে আবির আমার অজান্তে আমার সব কিছু কেড়ে নিতে? আমাকে শেষ করে দিলে তুমি। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না আবির, কোনোদিনও না। তুমি খুব খারাপ একটা ছেলে, তুমি খুবই খারাপ তুমি আবির। আমার অসুস্থতার সুযোগে তুমি এভাবে কাজে লাগাবে কখনো ভাবিনি। তুমি আমাকে বলেছিলে না আমি তোমার জীবন নষ্ট করেছি। আজ বলছি তুমি আমার জীবন নষ্ট করছো আবির। তুমি বেরিয়ে যাও আমার সামনে থেকে। আমি তোমার মুখটা দেখতে চাই না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো নীলা। কথাগুলো বলার সময় নীলার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। আবির নিচ থেকে উঠে দাঁড়িয়ে নীলার কাছে এসে বলল, আবির, প্লিজ আমার কথাটা শোনো নীলা। আমি তুমি আমাকে ভুল বুঝছো। আমি যেটা করেছি তোমার ভালোর জন্য। প্লিজ নীলা, একবার শান্ত হও, আমার কথাটা শোনো। শান্ত হও তুমি, এভাবে রাগারাগি করো না। তোমার শরীর অনেক খারাপ। নীলা, শরীর খারাপ বলে তো এই সুযোগটাকে কাজে লাগিয়েছো আবির। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি। তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে। আই জাস্ট হেট ইউ আবির, আই জাস্ট হেট ইউ। আবির বুঝতে পারলো না এখন নীলাকে কোনো কথা বলে লাভ নেই, কারণ নীলা এখন প্রচণ্ড পরিমাণ রেগে আছে আর ওর শরীর খুব খারাপ, যে কারণে কোনো কিছুই না বলে সেখান থেকে চুপচাপ ওয়াশরুমে চলে গেল আবির। আর নীলা সেখানে খাটের উপর বসে কান্না করতে লাগলো অঝোর ধারায়। পরদিন সকালে নীলা চুপচাপ বসে আছে জানলার ধারে। আবির নিজে হাতে রান্না করে নিয়ে এসে নীলাকে ডেকে বলল, আবির, নীলা, আমার সাথে এসো, কিছু খাবে। কালকে থেকে কিছু খাওয়াই নেই, তোমার শরীর অনেক অসুস্থ। দয়া করে খাবারটা খেয়ে নাও। না খেয়ে থাকলে তুমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। নীলা, আমি অসুস্থ থাকি বা অসুস্থ মরে গেলেও তোমার কি? চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে। আমার তোমাকে জাস্ট অসহ্য লাগে আবির। আমাকে মুক্তি দাও, তোমাকে আর আমার ভালো লাগছে না। আমার তুমি
জীবনটা শেষ করে দিয়েছো, আমার সব কিছু শেষ করে দিয়েছো তুমি। কাল তুমি আমার সাথে আমার অনুমতি ছাড়া তুমি কি করে এমনটা করতে পারলে? এমনটা আবির। নীলার কথা শুনে এবার রাগ উঠে গেল আবিরের। আবির নীলার চুলের মুঠি ধরে বলল, আবির, এই মেয়ে, আমি কি করছি? কেন অত রাগ করছিস তুই আমার সাথে? আমি যেটা করছি তোর ভালোর জন্য করছি, সেটা তোর না জানলেও চলবে। এখন ভালো মানুষের মতো আমার সাথে এসে খাবারটা খেয়ে নে, নইলে আমার খাবারের খারাপ রূপটা দেখতে হবে তোকে। ভালো কথা বলছি তো গায়ে লাগছে না, তাই না? আর আমি কাল যেটা করেছি সেটা তোর সাথে অনেক আগেই করার দরকার ছিল আমার। তোর মতো মেয়েকে ছাড় দিয়ে আমি ভুল করেছি। আমি তোর স্বামী, মনে রাখবি। আমি কোনো ভিন পুরুষ না। আর তুই আমাকে গালাগালি দিবি? ভালো চাস তো ভালো ভালোই আমার সাথে আয়, খাবারটা খেয়ে নে। আবিরের রাগ দেখে এবার ভয় পেয়ে গেল নীলা। ভালোই ভালো আবিরের সাথে গিয়ে খাবারটা খেয়ে নিল। আবির নীলার অবস্থা থেকে মুচকে হাসলো মনে মনে। তারপর নীলার খাওয়া হলে বাসন কোসন পরিষ্কার করে ফেললো আবির। পেরিয়ে গেছে 2 মাস। এই 2 মাসে নীলা অনেকটাই বদলে গেছে। এখন আবিরের সব কথা মেনে চলে। কোনো কিছু বললে না হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে বাসার সব কাজকর্ম নিজেই করে। কিন্তু নীলা মন বোঝা বড়ই কঠিন। আবির এখনও জানে না নীলা আদৌ ভালো হয়েছে নাকি শুধু আবিরের ভয়ে এসব করছে। 2 মাসের আগে সেদিনের পর থেকে কোনো ফিজিক্যাল সম্পর্ক গড়ে ওঠেনি ওদের মাঝে। ওরা সবসময় আলাদা বিছানায় আলাদাভাবে থাকতো। আবির ইচ্ছে করে কখনো নীলের কাছে যায়নি। নীলও আবিরকে কখনো কাছে ডাকেনি। দুজনে একই বাড়িতে থেকে যেন আলাদা দুটো মানুষ ওরা। নীলা চূড়ার পাড়ে বসে থেকে সকালের নাস্তা বানাচ্ছে, আর আবির বারান্দায় বসে বসে খবরের কাগজ পড়ছে। আবির হঠাৎ কী যেন মনে হলো। আবির নীলার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, আবির, নীলা, তুমি কি তোমার বাবার বাসায় যেতে দাও? যদি চাও তো বলো, আজ বিকেলে তোমায় নিয়ে শ্বশুরবাড়ি ঘুরতে যাব। সেই যে বিয়ের পর চলে আসলাম, আর তোমাকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া হলো না। না জানি আমার শ্বশুর মাথায় কত রেগে আছেন তার জামাইয়ের উপর। আবিরের কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল নীলা। তারপর দৌড়ে চুলার পাড় থেকে আবিরের সামনে এসে বলল, নীলা, তুমি সত্যি বলছো আবির? সত্যি আমাকে নিয়ে যাবে বাবার কাছে? ইস, কতদিন হলো বাবার বাসায় যাই না। প্লিজ দুষ্টুমি করো না, আমাকে নিয়ে চলো প্লিজ। আমি বাবার কাছে যেতে চাই, আমাকে নিয়ে চলো। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে আবির। সে কবের থেকে একটানা এখানে পড়ে আছি, আর ভালো লাগে না আমার। আমাকে নিয়ে চলো, আমি দম বন্ধ হয়ে কখন মারা যাবে হয়তো এখানে থাকলে। নীলার কথা শুনে মুচকি এসে আবির বলল, আবির, আচ্ছা ঠিক আছে, তুমি বিকেলবেলা রেডি হয়ে থাকো, আমি তোমাকে নিয়ে যাবো নীলা। আবিরের কথা শুনে নাচতে নাচতে চলে গেল নীলা। ওর যেন খুশিতে আর সইছে না কোনো কিছু। নীলা চলে গেলে আবির মনে মনে পড়ল, আবির, আমি চাই না তোমাকে আর আটকে রাখতে। আমি দেখতে চাই আমি তুমি কি আদৌ ভালো হয়েছো, নাকি এগুলো সব তোমার নাটক আমার ভয়ে। আমি তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে গিয়ে পরীক্ষা করতে চাই। তুমি যদি ভালো হয়ে থাকো তাহলে তো ভালো, আর যদি না হয়ে থাকো তাহলে আমি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য হারিয়ে যাব। আর কোনো দিন তোমার সামনে আসবো না। তুমি তোমার মতো করে বেঁচে থাকো, আমি আমার মতো করে। তবে মনে রাখো, সারা জীবন আমি শুধু তোমারই থাকবো। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, খুব খুব ভালোবাসি তোমায় আমি নীলা। তা হয়তো আর বলা হবে না কখনো। মনে মনে কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লো আবির। বিকেলে রেডি হয়ে নীলাকে নিয়ে বেরিয়ে পড়ল আবির। উদ্দেশ্য নীলাদের বাড়ি। বাসা থেকে বেরোতে যেন নিজেকে ডানা মেলে মুক্ত পাখি ভাবতে লাগলো নীলা। কোনো দিকে কোনো খেয়াল নেই নীলার। নীলা এক একটা চিন্তায় আছে, কখন নিজের বাসায় পৌঁছাবো। এদিকে আবিরের মন খারাপ করে বসে আছে গাড়ির মধ্যে। আবিরের মনটা আজকে ভীষণ খারাপ। ওর মনে হচ্ছে যেন নিজের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে কষ্টে। ও সবসময় একটা টেনশনে পড়ে আছে, নীলা কি আদৌ ওর কাছে ফিরে আসবে, নাকি এভাবে সারা জীবনের মতো বিচ্ছেদ ঘটবে আজকের মতো মাঝে। আবির এ কদিনে যেন আরও বেশি ভালোবেসে ফেলেছে নীলাকে। বেশ কিছুক্ষণ পর নীলা ওদের বাসার সামনে এসে ওদের সিএনজি থামলো। থামার সাথে সাথে নীলা সিএনজি থেকে নেমে দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। আবির যে ওর সাথে আছে সেদিকে ওর কোনো খেয়াল নেই। নীলা চলে গেলে আবির সিএনজির ভাড়া মিটিয়ে ধীরে ধীরে পা বাড়ালো নীলার বাড়ির দিকে। আবির নীলার বাসার গেট দিয়ে ভিতরে ঢুকতে বাধা হয়ে দাঁড়ালো নীলা। তারপর বলতে লাগলো, নীলা, কোথায় যাচ্ছিস তুই আবির? আমার বাসায় প্রবেশ করার সাহস কি করে হয় তোর? নীলার কথা শুনে অবাক হয়ে চোখে নীলার দিকে তাকালো আবির। নীলা সেদিকে গুরুত্ব না দিয়ে আবার বলতে শুরু করলো, নীলা, কি ভেবেছিলিস তুই এত সহজে আমি তোকে মেনে নেব? কক্ষণই না আবির। এই 3টা মাস ধরে আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছিস, একই পরিমাণ কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করে দিব আমি তোকে। আমি জীবনে নিজের হাত দিয়ে পানি ঢেলে দুটি কখনো ভাত খাইনি, আর সেই
আমাকে দিয়ে তুই রান্না করেছিস, কাপড় কোচের কাজ শিখছিস, বাসার সব কাজ করেছিস তুই আমায়। এই সব কিছুর হিসাব আমি তোর থেকে নেব আবির। তুই রেডি থাক, তোর জীবনে আমি শেষ করতে নেমে পড়বো এখন। তোর সাহস কী করে হয় আমার সাথে এমন ব্যবহার করার? এতদিন তোর হাতের মার খাবার ভয়ে আমি কিছু বলিনি, কিন্তু এখন আমি মুক্ত। আমাকে আর কিছু বলার মতো আর কোনো উপায় নেই। তাই ভালো চাস এখান থেকে চলে যা। আর যদি চলে না যাস তাহলে তুই ভাবতেও পারবি না তোর কত বড় ক্ষতি করে দেবো আমি। আমি তোকে খুন করে ফেলবো আবির। নীলার কথা শুনে একটু অবাক হলো না আবির। নীলা দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে দেখে নীলার কাছে এগিয়ে গিয়ে নীলার দুগালে হাত রেখে কপালে একটা চুমু দিয়ে আস্তে করে বলল, আবির ভালো থেকো নীলা। কথাটা বলে আবির উল্টো পথে হাঁটা দিও, তারপর সোজা গেট দিয়ে বেরিয়ে কোনো দিকে যেন চলে গেল আবির। নীলা যেখানেই দাঁড়িয়ে রইল থ মেরে, যেন কিছুই মাথায় ঢুকছে না এখন নীলের মাথায়। তবে মনে মনে খুশি হলো আবির ওকে মুক্তি দিয়ে চলে গেছে ভেবে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে নীলা বাসার মধ্যে ঢুকে গেল। বাসার ভিতরে ঢুকলে নীলা দেখতে পেল ওর ড্যাড কি যেন দেখছে খুব মনোযোগ দিয়ে সোফায় বসে। নীলার ড্যাডি বলে চিৎকার করে দৌড়ে গিয়ে ড্যাডিকে জড়িয়ে ধরো। তারপর চিৎকার করে কান্না করে দিয়ে বলল, নীলা কেমন আছো ড্যাডি? আমার কথা কি ভুলে গেছো? একবারও আমার কথা মনে পড়েনি? নীলার কথা শুনে নীলার থেকে ছাড়িয়ে নিয়ে দরজার দিকে তাকিয়ে নীলার ড্যাডি বলল, নীলা বাবা কী ব্যাপার নীলা, তুমি একা এসেছো? আবির কোথায়? ওকে দেখছি না। ড্যাডির কথা শুনে অবাক হলো নীলা। তারপর ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে নীলা বলল, নীলা ড্যাডি আমি তোমার সামনে, অথচ তুমি আমাকে ছেড়ে ওই আবিরের কথা বলছো? আমি যে কাঁদছি এদিকে তোমার খেয়াল নেই? তুমি এতটাই পর করে দিয়েছো আমার ড্যাডি। বিয়ে হয়েছে বলে কি তোমার পর হয়ে গেছি? কিছু হই না, পর হয়ে গেছি আমি? নীলার ড্যাডি, কি? আমি কি তোমায় সেটা বলছি নীলা? আমি বলছি আবির কোথায়? তোমাদের দুজনের তো একসাথে আসার কথা ছিল, তাহলে তুমি একা এলে যে? আবির এলো না কেন? আবিরকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? নীলা, আবির 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 কী বলছো তুমি ড্যাডি? আমি আসার পর থেকে তুমি আমাকে ফেলে কখন থেকে আবির আবির করে যাচ্ছ? আমি কি তোমার এতটাই পর হয়ে গেছে যে তুমি আমাকে এতটা দূরে ঠেলে দিয়েছো ড্যাডি? তুমি জানো ওই আবির নামের শয়তান ছেলেটা আমার সাথে কী কী করেছে? ও তোমার সাথে মিথ্যে বলে আমাকে বিয়ে করছে। ও একটা ফকিরের ঘরের ছেলে, ওর বাবা একজন রিস্কেচালক। ও কোনো বড়লোক নয়, অথচ তোমার কাছে বড়লোক সেজে আমায় বিয়ে করেছে ও। ওই আবির একটা ঠকবাজ শয়তান ছেলে। ও আমায় ঠকিয়ে বিয়ে করছে, তারপর আমাকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে চাকরের মতো খাটিয়েছে এই 3 মাস। জানো ড্যাডি, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে ওই আবির। ওকে আমি জেলের ভাত খাওয়াবো, খুন করে ফেলবো আমি। কথাগুলো বলার সাথে সাথে নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল ওর ড্যাডি। থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে গেল নীলা। তারপর গালে হাত দিয়ে ওর ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে বলল, নীলা তুমি আমাকে মারলে ড্যাডি? নীলার ড্যাডি, হ্যাঁ মারলাম, তোমায় মারলাম নীলা, কারণ এই মারটা আমার অনেক আগেই তোমাকে মারা উচিত ছিল, কিন্তু আমি যেটা করতে পারিনি সেটা তোমার আবির করে দেখেছে। তুমি যে কতটা নিচে নেমে গেছো তুমি সেটা নিজেও জানো না। তোমাকে ঠিক করার জন্য আবিরের যথেষ্ট। নীলা তুমি এসব কী বলছো ড্যাডি? তুমি কি ভাবো আবিরের হয়ে কথা বলছো? এত কিছু জানার পরও, যে তোমার মেয়েকে অনেক জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, আর তারপরেও তুমি সেই আবিরের জন্য এভাবে মারলে? কেন ড্যাডি, কেন? আমার চাইতে ওই আবির কি তোমার কাছে বেশি বড় হয়ে গেল? আমি কি তোমার কিছুই নয় ড্যাডি? নীলার কথা শুনে ওর ড্যাডি অন্য দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, নীলার ড্যাডি, হ্যাঁ তুমি ঠিকই ধরেছ নীলা, তোমার চাইতে ওই আবির আমার কাছে অনেক বড়। কেন জানো? ওই আবিরের আজকে এত গরিব হওয়ার জন্য শুধুমাত্র আমি দায়ী। ওর বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী নও। ঠিক তেমনই আবিরের এত কষ্টের কারণ তুমি, আমি, আমরা দুজনই। ড্যাডির কথা শুনে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো আবির। তারপর অবাক হয়ে ড্যাডির দিকে তাকিয়ে বলল, নীলা এসব কী বলছো তো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ড্যাডি। কিসের কথা বলছো তুমি? আবিরের গরিব হওয়ার জন্য তুমি কেন দায়ী হতে যাবে? মানলাম ওর বাবার মৃত্যুর জন্য হয়তো ভুল করে হলো আমি দায়ী, কিন্তু তুমি কেন ওর গরিব হওয়ার পেছনে কারণ হতে যাবে? নীলার কথা শুনে টেবিলের উপর রাখা ছবির ফ্রেমগুলো নিয়ে নীলার সামনে ধরলো নীলার ড্যাডি। তারপর বলল নীলার ড্যাডি, এই দেখো নীলা, এখানে ছবিগুলোকে চিনতে পারছো? বলো তো এরা কারা কারা, দেখি বলতে পারো কি না এখানে কে কে আছে? ড্যাডির হাত থেকে ছবিগুলো নিয়ে নীলা বলল, নীলা এখানে তো এটা তুমি আর এটা আম্মু, কিন্তু পাশের লোকটাকে মনে হচ্ছে কোথাও যেন দেখেছি আমি লোকটাকে, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি। নীলা ড্যাডি, পাশের এই লোকটা তোমার মামা আর আবিরের আব্বু। নীলা মানে তোমার শ্বশুরমশাই, যার মৃত্যুর কারণ তুমি নিজে। ড্যাডির কথা শুনে অবাক হয়ে নীলা বলল, নীলা এ তুমি কি বলছো ড্যাডি? এটা আমার মামা আর আবির আর আব্বু হয় কি করে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। নীলা ড্যাডি, হ্যাঁ নীলা এটাই সত্যি, ওটা তোমার মামা আর আবিরের আব্বু। আবির তোমার আপন মামাতো ভাই। নীলা, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো মামার ব্যাপারে তোমাকে কাছে কিছুই শুনে, হ্যাঁ ছোটবেলায় আম্মুকে কান্না করতে দেখতাম মামার জন্য, কিন্তু কখনোই কিছু বুঝতাম না। তোমাকে দেখতাম
আম্মুকে বোঝাতে নানান রকম কথা বলে, কিন্তু কখনো তো বলে নেই যে আমার মামা একজন রিক্সা চালক। নীলার ড্যাডি: তোমার মামা কোনো রিক্সা চালক নয়, এবং সে ছিল ঢাকার সবচাইতে বড় বিজনেসম্যানের একমাত্র ছেলে। কিন্তু একমাত্র তোমার আম্মু আর আমার জন্য তাকে একজন রিক্সা চালকে পরিণত হতে হলো। আত্মীয়স্বজন, বাড়ি গাড়ি সব ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল ওই ছোট্ট গ্রামের কুড়েঘরে। সেখান থেকে সারাদিন রিক্সা চালিয়ে নিজের পরিবার চালাতে হতো তাকে। নীলা: কিন্তু তোমাদের মাঝে এমন কি হয়েছিল ড্যাডি, যার কারণে মামাকে এই গ্রামে ওখানে গিয়ে রিক্সা চালাতে হয়েছিল? সে শহরে ফিরে কেন আসেনি? এত বাড়ি গাড়ি থাকতে সে কেন চলে গিয়েছিল গ্রামে? কি হয়েছিল যার জন্য তোমরা নিজেদের দায়ী করছো? আমি জানতে চাই ড্যাডি, সব কিছু জানতে চাই। নীলার কথা শুনে নীলার ড্যাডি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো। নীলার ড্যাডি: তাহলে শোনো নীলা, আজ থেকে 20 বছর আগে তোমার মামা আর আমি ছিলাম সবচাইতে কাছের বন্ধু দুজনে। কলেজে একসাথে পড়াশোনা করতাম। পুরো কলেজের মাঝে আমরা ছিলাম সবচাইতে বেস্ট ফ্রেন্ড। তোমার আম্মু একই কলেজে পড়তো আমাদের সাথে। তোমার আম্মুর আমার প্রথম দেখা থেকেই ভালো লাগতো, কিন্তু কখনো বলে উঠতে পারিনি, কারণ আমি ছিলাম একজন গরিব কৃষকের ছেলে, আর তোমার আম্মু ছিল ঢাকার সবচেয়ে বড় বিজনেসম্যানের একমাত্র মেয়ে। যে কারণে ভয় পেয়ে কখনো তোমার আম্মুকে কিছু বলতে পারিনি। কিন্তু তোমার আম্মু মনে মনে ভালোবাসতো আমাকে, এটা একসময় তোমার মামা জানতে পারে। তোমার মামা এতটাই ভালো ছিল যে কখনো ধনী বলে গরিবদের অবহেলা করতো না, বরং ও গরিবদেরকে খুব ভালোবাসতো। তাই আমাদের ভালোবাসার কথাটা জানতে পেরে তোমার মামা সিদ্ধান্ত নেয় তোমার আম্মুর সাথে আমাকে বিয়ে দিবে। কিন্তু এখানে বাদশা যে তোমার নানা, সে আমার আর তোমার আম্মুর সম্পর্কের কথা জানতে পেরে ডাইরেক্ট বলে দেয় কোনো কৃষক পরিবার ছেলের সাথে তার একমাত্র মেয়েকে বিয়ে দিবে না। তবুও যদি তার মেয়ে আমায় বিয়ে করতে চায়, তাহলে সে তার মেয়েকে ত্যায্য করবে। তখন তোমার মামা আমাদের ভালোর জন্য নিজের সম্পত্তি তোমার আম্মুর নামে হস্তান্তর করে, যেটা আমরা কেউ জানতাম না। কিন্তু যখন তোমার নানা এসব ব্যাপারে জানতে পারে, তখন তোমার মামাকে ত্যায্যপুত্র করে, আর বলে যে তোমার মামা যদি এই শহরে থাকে, তাহলে তোমার নানা তোমার মামার মরা মুখ দেখবে। সেজন্য সেদিনে তোমার মামা এই শহর ছেড়ে আমাদের কাউকে না জানিয়ে কোথায় যেন হারিয়ে যায়। তারপর আমরা অনেক খুঁজেছি তোকে। তোমার নানাও নিজের ভুল বুঝতে পেরে আমাদের বিয়ে দিয়ে দেয়, আর তোমার মামাকে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা কোথাও তাকে খুঁজে পাই না। এত বছর পর যখন খুঁজে পাই, তখন সে মারা গেছে। আর সেটা তোমার কারণে নীলা, শুধুমাত্র তোমার কারণেই। এতটুকু বলে থামলো নীলার ড্যাডি। ড্যাডির কথা শুনে অবাক হলো নীলা। নীলা: এত কিছু ঘটে গেছে, অথচ আমি কোনো কিছুই জানি না এসব কথা। তুমি আমায় কেন বলোনি যে আমি আমার মামার মৃত্যুর জন্য দায়ী? আমার জন্য আমার মামা এভাবে মৃত্যু হবে আমি কখনো ভাবতে পারিনি ড্যাডি। যে মামা তোমাদের জন্য এত কিছু করছে, সেই মামার মৃত্যুর কারণ হবো আমি? ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ড্যাডি। আমি কিছুতেই মানতে পারছি না এটা। নীলার কথা শুনে ড্যাডি বলল। নীলার ড্যাডি: জানো নীলা, যখন আমি জানতে পারলাম যে ছেলেকে তুমি জেলে পাঠিয়েছো, তখন 1 মিনিট দেরি না করে সেখানে চলে গেছিলাম। কারণ আমি আগে থেকেই জানতাম তোমার রাগ সম্পর্কে। আমি আগেই ভেবে রেখেছিলাম নিশ্চয়ই ছেলেটার কোনো দোষ নেই, আর তুমি নিশ্চয়ই নিজের রাগের বশে কিনা বিনা দোষে ওকে জেলে পাঠিয়েছো। তাই আমি ছেলেটাকে যখন যাই ওকে ছাড়বো বলে, কিন্তু কখনো ভাবতে পারিনি এই ছেলেই হবে আমার সবচেয়ে কাছের বন্ধুর ছেলে। যখন ওর সম্পর্কে সব কিছু জানতে পারি, তখন বুঝতে পারি যে ও তোমার মামা ছেলে। কিন্তু দুঃখের ব্যাপার হলো তোমার মামাকে আমি শেষ দেখাটা দেখতে পাইনি। সে ছেলে জেলে যাওয়ার কথা শুনে হার্ট অ্যাটাক করে মারা গেছিল। সেই মুহূর্তে তোমার উপর খুব রাগ হয়েছিল আমার নীলা। আমার ইচ্ছে করছিল বাসায় এসে তোমাকে তেজ্য করে দেই, কিন্তু আমাকে থামিয়ে দিয়ে সেদিন আবির কি বলেছিল জানো? ও বলেছিল আমি যেন তোমাকে কিছুই না করি, কারণ ও তোমাকে ভালোবাসে আর তোমাকে বিয়ে করতে চায়। আমার কাছে দাবি করেছিল, তোমাকে চেয়েছিল তোমাকে বিয়ে করে ভালো করতে। তাই আমি ওর সাথে তোমাকে বিয়ে দিই, কিন্তু তোমাকে না জানিয়ে। আমার এই সমস্ত সম্পত্তির মালিক শুধুমাত্র আবির, কারণ আবিরের বাবা মানে তোমার মামা সেদিন নিজের সব সম্পত্তি আমার নামে না দিত, তাহলে আজকে আবিরের জায়গায় তুমি থাকতে নীলা, আর ও রিক্সা চালক বাবার জায়গায় আমি থাকতাম। শুধুমাত্র তোমার মামার সেই আত্মত্যাগের জন্য আজ আমরা এত সুখী নীলা। কিন্তু ড্যাডি, মামা তো অনেক পড়াশোনা জানতো, কলেজে পড়েছে, তাহলে মামা ভালো কোনো সরকারি চাকরি না করে রিক্সা চালক কেন হলো? সে তো ভালো কোনো চাকরি করতে পারতো, কিন্তু গ্রামে কোনো রিক্সা চালিয়ে সেখানে থাকতে গেল। নীলার ড্যাডি: কারণ তোমার মামা চায়নি তোমার নানার সামনে এসে তোমার নানার মরা মুখ দেখতে। তোমার নানা যখন তোমার মামাকে এই কসম দিয়েছিল, সে তোমার মামা যদি এই গ্রামে আসে তাহলে তোমার নানার মরা মুখ দেখবে। সেদিন তোমার মামা এখান থেকে চলে যায়, আর কখনো শহরে আসেনি। এমনকি ছেলের পড়াশোনার জন্য ছেলের কাছে টাকা পাঠিয়েছিল, তারপর নিজে শহরে আসেনি, শুধুমাত্র বাবার কথা রাখার জন্য। এতটাই একজন ভালো মানুষ ছিল তোমার মামা। কিন্তু
তোমার কারণে লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেল নীলা, শুধুমাত্র তোমার কারণে। তোমাকে মেয়ে বলে পরিচয় দিতে আজ আমার ঘেন্না হচ্ছে। তুমি আমার মেয়ে হয়ে আমার মান সম্মান সব কিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছো। শুধু আমার বন্ধুকে তুমি মেরে ফেলেনি, তার সাথে মেরে ফেলেছ আমার সম্মান, আমার বন্ধুত্ব। তোমার মামার মতো আবিরও আজ হয়তো তোমার থেকে অনেক দূরে চলে গেল সারা জীবনের জন্য। আবির আমাকে ফোন করে জানিয়েছিল তোমাকেও ভালো করে ফেলেছে, কিন্তু তুমি যদি ভালো না হয়ে থাকো, তোমার যদি এসব কিছু সাজানো নাটক হয়ে থাকে, তাহলে আবির সারা জীবনের জন্য হারিয়ে যাবে নীলা। ড্যাডির কথা শুনে ধপ করে ফ্লোরে বসে পড়ল নীলা। তারপর কান্না করে দিয়ে বলল, নীলা, এ হতে পারে না ড্যাডি, এ কিছুতেই হতে পারে না। আমি আবির কোথায় যেতে দিব না। আমি ভুল করেছি, ওর কাছে ক্ষমা চাইবো, ওর পা ধরে ক্ষমা চাইবো আমি ড্যাডি। আবিরকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি ড্যাডি, ওকে তুমি এনে দাও। ড্যাডি, আমার ওকে চাই। ড্যাডি, আমার ওকে চাই। কথাগুলো বলতে বলতে হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে গেল নীলার। নীলা অজ্ঞান হয়ে গিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। নীলা অজ্ঞান হয়ে যেতে দেখে ওর কাছে ওর ড্যাডি দৌড়ে গিয়ে নীলাকে ধরলো। তারপর ডাক্তার ডাকতে লাগলো নীলা ড্যাডি। নীলা, নীলা, এই নীলা, কথা বল আমার সাথে, কি হলো তোমার? নীলাকে পাগলের মতো ডাকতে লাগলো ওর ড্যাডি, কিন্তু নীলা কিছুতেই জ্ঞান ফিরছে না। পরে কোনো উপায় না পেয়ে নীলাকে কোলে তুলে নিল। তারপর গাড়ি নিয়ে ড্রাইভারকে নিয়ে সোজা হাসপাতালে দিল। হাসপাতালে পৌঁছে আবিরকে ফোন দিল নীলা ডেটে। ওদিকে আবির ফোনের মাঝে নীলার ঘুমন্ত ছবিগুলো দেখেছিল। নীলা যখন রাতে ঘুমিয়ে থাকতো তখন আবির চুপি চুপি নীলার পাশে বেশ কয়েকটা ছবি তুলেছিল, কারণ আবির নীলাকে প্রচুর ভালোবাসত। সে ছবিগুলো দেখেছে আবির আর চোখে জল ফেলছে, কারণ এখনই ফোনটা চিরদিনের মতো বন্ধ করে দিয়ে এই দেশ ছেড়ে চিরদিনের মতো অন্য দেশে পাড়ি দিবে। হঠাৎ ফোন বেজে উঠলো আবিরের। ফোনের স্ক্রিনে নীলার ড্যাডির নাম্বার দেখে ফোন ধরবে কি ধরবে না চিন্তা করতে করতে ফোনটা রিসিভ করে ফেললো আবির। সাথে সাথে ফোনের ওপর থেকে নীলার ড্যাডি বললো, নীলা ড্যাডি, আবির বাবা তুমি কোথায় আছো? জলদি হাসপাতালে চলে গেছো। আমার নীলার অবস্থা খুব খারাপ, ও তোমার ব্যাপারে সব কিছু জানতে পেরে অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে হাসপাতালে নিয়ে আসছি ডাক্তার দেখাতে। তুমি তাড়াতাড়ি চলে আসো, নীলা তোমার জন্য পাগলামি করছে। নীলার ড্যাডির কথা শুনে এক মুহূর্ত দেরি না করে আবির ছুটল হাসপাতালের উদ্দেশ্যে। খুব দ্রুত হাসপাতালে পৌঁছে গেল আবির। তারপর দৌড়ে চলে গেল নীলার ক্যাবিনে। আবির পৌঁছাতে নীলার ক্যাবিন থেকে ডাক্তার বেরিয়ে এসলো। তারপর নীলার ড্যাডিকে উদ্দেশ্য করে হাসি মুখে বলল, ডাক্তার, কংগ্রাচুলেশন মিস্টার খান, একটা সুখবর আছে। আপনার মেয়ে মা হতে চলছে, আপনি নানা ভাই হতে চলছেন। তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান মিস্টার খান। ডাক্তারের কথা শুনে থমকে গেল আবির। যেন মুহূর্তে ওর সব কিছু থেমে গেল সেখানে। আবির হাসবে না কাঁদবেও বুঝতে পারছে না। এদিকে নীলার ড্যাডি একই অবস্থা, খুশিতে কথা বলতে ভুলে গেছে সে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নীলার ড্যাডি ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, নীলার ড্যাডি, নীলাকে কি এখন দেখা যাবে? ওর কাছে কি এখন যাওয়া যাবে? নীলার ড্যাডির কথা শুনে ডাক্তার মুচকি এসে বলল, হ্যাঁ অবশ্যই যেতে পারবেন, তবে জ্ঞান ফেরার পর শুধু ওর স্বামীকে খুঁজছে, ওর স্বামী গেলে ভালো হয়। আবির ডাক্তারের কথাটা শোনা মাত্র কাউকে কিছু না বলে সোজা নীলার ক্যাবিনে ঢুকে পড়ল। নীলা নিজের বেডে বসে অন্যদিকে মুখ করে তাকিয়েছে। আবির সোজা গিয়ে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। আচমকা এবারকে জড়িয়ে ধরে ভেবাচাকা খেয়ে নীলা আবির দিকে তাকিয়ে বলল, নীলা, আবির কি করছো? কি বাবু ব্যথা পাবে তো? আবির নীলার কথা শুনে হাসবে না কাঁদবেও বুঝতে পারছে না, তাই নীলাকে ছেড়ে একটু সরে দাঁড়ালো আবির। সরে দাঁড়ানোর সাথে সাথে নীলা আবিরের হাত টেনে আবার জড়িয়ে ধরে বলল, নীলা, এই তুমি আমার ছেড়ে দূরে যাচ্ছ কেন? আমি কি তোমাকে দূরে যেতে বলেছি? আমাকে ছেড়ে যাওয়ার খুব শখ, তাই না? আর একবার ছেড়ে যাওয়ার কথা বললে দেখো ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখবো তোমায় আমি। এতদিন তুমি আমার মেরেছো, এখন থেকে আমি তোমায় মারবো। এখন থেকে উল্টো শাসন হবে, বুঝলে? আর আমাকে কিছু বলতে আসলে আমার ছেলে তোমার শাসন করবে। নীলার কথা শুনে মিষ্টি এসে নীলাকে জড়িয়ে ধরলো আবির। তারপর দুজনে হা হা করে হাসতে লাগলো। আজ যেন ভালোবাসার পূর্ণতা ওদের মধ্যে আছে। সব অবহেলা, মিথ্যে অভিনয় সব কিছু ভুলে আজ দুজনে এক হয়ে গেল। এ যেন ভালোবাসার এক সীমান্তহীন সাগর। সারা জীবন বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, এই দোয়াই করি। সমাপ্ত। অহংকারী বউ দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।